এখন তো তুমি আমার পাগল ভাইয়ের মিথ্যে বউ। যত্ন করার অপশন দেখেছো কতগুলো। কথাগুলো শুনতে ভালোই লাগছিল ফালাকের কাছে, কিন্তু শেষের কথাটা শুনে রেগে গেল। মুখ ভেঙচিয়ে বলে, তোমার পাগল ভাইয়ের বউ হতে আমার বয়েই গেছে। এটা তোমার ব্যাপার। তবে কি জানো ফালাক, ভালোবাসা না এক অদ্ভুত অনুভূতি। কখন কার উপর ভালোবাসা হয়ে যায় কেউ জানে না। আমরা জেনে বুঝে অনেক সময় নিষিদ্ধ ব্যক্তির প্রতিও ভালোবাসা অনুভব করে থাকি। জানি যে ব্যক্তিটি আমাদের জন্য না, ঠিক নয়, তারপরেও ভালোবাসা এসবের ধার ধারে না। এটাই আমাদের সবথেকে বড় শত্রু। তুমি কি নিষিদ্ধ ভাইকে ভালোবাসো? বুকটা কেঁপে উঠল রোহিণীর। বাসে তো সেও কাউকে ভালো, কিন্তু যাকে ভালোবাসে সে কখনোই তাকে ভালোবাসেনি। শুধু কি তাই, জীবনে অনেক পাপ করেছে সে, যে পাপের মাসুল তাকে একসময় হয়তো গুনতে হবে। হালকা হেসে রোহিণী বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, সকালে তো কলেজে যেতে হবে। ফালাক বুঝলো রোহিণীর কথা এড়ানো। জোর করল না ফালাক। ভালোবাসা দেখিয়েছে বলেই যে জোর করে দুঃখগুলো শুনবে এমনটা মানাবে না। আজই দেখল রোহিণীকে ফালাক। মাথা নাড়িয়ে বিছানায় মাথা এলিয়ে দিল। রোহিণী নিজেও লাইট বন্ধ করে ফালাকের পাশে শুয়ে পড়ল। সকালবেলা জেহের আর ফালাক একসাথে নাস্তা করতে বসেছে। একটু পরেই শহরে যাবে। ফালাকের কলেজে যেতে হবে আর জেহের যাবে শোরুমে। ফালাক রুটি ছিঁড়ে মুখে নিতে নিতে কিছু একটা অনুভব করে। মনে হতে থাকে তাকে কেউ দেখছে। পাশে থাকা স্টিলের প্লেটের দিকে তাকালো ফালাক। ওখানে কালো পাঞ্জাবি পরিহিতা জুলফিকারের মুখ দেখা যাচ্ছে, তবে স্পষ্ট না এটা যে জুলফিকার তা ফালাক বুঝলো, কারণ এত বড় বড় দাড়ি এই বাড়িতে একমাত্র জুলফিকারেরই আছে। তাই মাথাটা ঘুরিয়ে উপরের দিকে তাকালো ফালাক। কাউকে দেখতে পেল না। জেহের ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? মনে হলো কেউ ছিল ওখানে। মনের ভুল হয়তো। ফালাক আনমনে ভাবতে থাকে, জুলফিকার যদি ওকে দেখতো তাহলে কিছু বলতো, অন্তত জেহিরের পাশে থাকার কারণে ফালাককে এসে বকা দিত। আজ এমন করলো না তো? তাহলে কি রোহিণী ঠিক বলেছে? একটু মিথ্যা আশ্বাস, এই মিথ্যে আশ্বাস পেয়ে জুলফিকার শান্ত হয়ে গেল। তবে ফালাকের এখন খুশি হওয়ার কথা হলেও ফালাক খুশি হতে পারছে না। কেন খুশি হতে পারছে না এটা নিজেও জানে না ফালাক। মনের মধ্যে কম্পন সৃষ্টি হচ্ছে। খাওয়ার ইচ্ছে মরে গেছে, কান্না করতে ইচ্ছে করছে খুব। হাতে রুটির টুকরো নিয়ে নড়াচড়া করছে, মুখে আর তুলো না। জেহে লক্ষ্য করে বলে, খেতে অসুবিধা হচ্ছে? আমার কেন খেতে অসুবিধা হবে? এই যে হাতের ব্যান্ডেজ করা। এতে সমস্যা হচ্ছে না, কাল রাতে তো খাবার বেড়েছিলাম, কিছু হয়নি এতে। অসুবিধা হলে বলতে পারো, আমি খাইয়ে দেব। ভ্রু কুচকে এলো ফালাকের। আর যাই হোক, এই প্রপোজাল পছন্দ হলো না তার। কেন চাইবে সে ফালাককে খাইয়ে দিতে? সে কি জুলফিকারের মতো পাগল নাকি যে খাইয়ে দিতে চাইবে? জুলফিকার আবার এই লোকটার কথা মনে পড়ল ফালাকের। ফালাক কিছু বলতে যাবে তখন রুবাইদা আসে সেখানে। ফালাকের পাশে এসে দাঁড়িয়ে বলে, দে আমি খাইয়ে দিই। ফালাক কোনো জবাব না দিয়ে সরাসরি প্রশ্ন করে, উনি খেয়েছে? উনি বলতে কাকে বোঝানো হলেও বুঝলো না কেউ। রুবাইদা বলে, কার কথা বলছিস তুই? তোমার ছেলে জুলফিকার? পানি মুখে নিতে যেও যেন নিল না জেহের। চোখ লাল হয়ে এলো তার। শখের নারীর মুখে আরেকজনের নাম ঠিক সহ্য ক্ষমতার বাইরে। কিন্তু খুশি হলো রুবাইদা। একমাত্র কাজের সূত্রে মর্জিনা একটু খোঁজ খবর রাখে জুলফিকার খেয়েছে কিনা। এছাড়া জুলফিকারের খাওয়া দাওয়া, গোসল এসব বিষয় একমাত্র রুবাইদা খোঁজ রাখে। জুলফিকার এই সময়টুকু ছাড়া কাউকে তার ঘরে যেতে দেয় না। চোখের পানি মুছে রুবাইদা বলে, ওকে সকালে এমনি বাদাম খেতে দিয়েছি, একটা সিদ্ধ ডিম আর ফল কেটে দেওয়া আছে, একটু পর রুটি দিব। তুমি এত কিছু খেতে দাও বলেই সে এত শক্তি পায় মিষ্টিমা। আমাকে কাল কি করে দিল বলেই মুখটা শুকনো করে রাখলো ফালাক। হেসে দিল রুবাইদা। ফালাক আবার বলে, কাল থেকে সকালবেলা উঠে আমিও বাদাম খাবো, তাহলে কেউ আমাকে মারতে পারবে না। ফালাকের গালে রুটি আর সবজি একসাথে মিশিয়ে ঢুকিয়ে দিল রুবাইদা। তারপর বলে, আচ্ছা, কাল থেকে আমার ছেলের সাথে যুদ্ধ করার জন্য নিজেকে শক্তিশালী করবি। জেহেরের ধৈর্য শক্তি যেন হারিয়ে যাচ্ছে। সহ্য করতে অক্ষম সে। পাশে থাকা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি গিলে বলে, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। পাশে থাকা ব্যাগ হাতে নিয়ে ফালাক বলে, চলুন। ফালাক আর জেহের উঠতেই রুবাইদা বলে,
ওকে তো আমি কিছুই রান্না করে দিতে পারলাম না। আজকে দেখলাম ওর 4টা ক্লাস, তুই ওকে নিয়ে আসার সময় কিছু খাইয়ে দিস। ঠিক আছে বড় মা, তুমি চিন্তা করো না। ফালাক আর জেহের বাইরে এসে দাঁড়ালো গাড়ির সামনে। ড্রাইভিং সিটের দিকে জেহের চলে যায় আর ফালাক তার পাশের সিটের দরজার কাছে এসে দাঁড়ালো। লুকিং গ্লাসে চোখ দিতেই ফালাক দেখতে পেল জুলফিকারকে। ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল। পেছনে ঘুরে ব্যালকনির দিকে তাকালো, জুলফিকার তাকিয়ে আছে। ফালাক কিছু একটা ভেবে জোরে জোরে বলে, আমি কলেজে যাচ্ছি পড়াশোনা করতে। জুলফিকার হেসে দিল। জেহেরকে দেখে মুখ ভেঙচে জুলফিকার বলে, শোন বউ, তুই যেন আশেপাশে কারোর সাথে মিশবি না, ওরা পচা। আমার বউ শুধু আমার সাথে মিশবে। ফালাক সম্মতি দিল, হাত উঁচু করে বলে। আসি তাহলে। জুলফিকার উত্তর দিল না। গাড়িতে উঠে বসলো ফালাক। জেহের সানগ্লাস চোখ থেকে খুলে দেখল জুলফিকারকে। জুলফিকার নিজেও দেখছে তাকে। অদ্ভুত বিষয়, আজ জুলফিকার পাগলামি প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ঠোঁট প্রসারিত করে গাড়িতে উঠিয়ে ড্রাইভ করে জেহের। ফালাক জানালা দিয়ে উকি দিয়ে দেখছে জুলফিকারকে। যতদূর সম্ভব দেখতে থাকলো। অতঃপর ফালাক দেখতে থাকলো সেই সবুজ মাঠের ভিন্ন শস্য। চোখ বন্ধ করে শীতল হাওয়ার সাথে গ্রাম্য পরিবেশের এই সুগন্ধ উপভোগ করতে থাকে। জেহের আর চোখে দেখছে আর ড্রাইভ করছে। এভাবে করে ফালাককে পৌঁছে দিল কলেজে। দুপুরে জুনাইদ সওদাগর এসেছে খাবার খেতে। বর্তমানে তিনি আড়ত দেখাশোনা করেন, শোরুম দেখাশোনা জেহের করে। নিজ কক্ষে এসে রুবাইদাকে দেখে মুস্কি হাসি দিয়ে বললেন, দুপুরে খেয়েছো? রুবাইদার ভাবলেশীন উত্তর। হুম। এইভাবে কথা বলার সাথে অভ্যস্ত জুনাইদ সওদাগর যদিও বুঝতে পারলেন তার স্ত্রী কিছুই খায়নি। রুবাইদা অন্যদিকে ফিরে আছে। জুনাইদ সওদাগর বুঝলেন কিছু একটা ভাবছে রুবাইদা। স্ত্রীর কিছুটা নিকটে এসে প্রশ্ন করলেন, কি ভাবছো? রুবাইদা জানালা দিয়ে বাইরে বুড়ির জঙ্গল দেখতে থাকে। ওদিকে চোখটা মেলে রেখে বলে, জেহেরের চোখে আমি ভালোবাসা দেখেছি। খুশি হয়ে যায় জুনাইদ সওদাগর, বলেন, এটা তো খুশির সংবাদ। কাকে ভালোবেসে আমাদের জেহের? আমাদের ছেলে বর্তমানে যাকে বউ বলে আখ্যায়িত করছে। ভ্রুকুসকে জুনাইদ সওদাগর বলেন, ফালাক। হুম। আমার মনে হয় ফালাক আর জেহেরের বিয়ে হলে ভালো হবে, যেহেতু জেহের ওই মেয়েকে ভালোবেসেছে। আর আমাদের ছেলে? ও কখনোই কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না। ওর জীবনে একটাই নারী ছিল, আর সে। প্লিজ, আর শুনতে চাই না আমি। ওই মেয়ের কথাও আমার কানে আনতে চাই না, বলতে চাই এসব। বেশ, তবে তাই হোক। কিন্তু জুলফিকার সব সময় একটা কথাই বলতো, ওই জুলফিকার সওদাগর এক নারীকেই ভালোবেসেছে আর তাকে পেতে সর্বস্ব দিয়ে দেবে। ভুলে যেও না এই কথাটি। আমার মনে আছে, আমার ছেলে কখনোই ওর ভালোবাসার নারীকে ভুলবে না, কিন্তু এখন ওর পাগল মন যে পালাককে চায়। জুলফিকারের পাগল মনের কথা ভেবে ফালাকের ভবিষ্যৎ পানিতে ফেলে দিতে পারি না। রুবাইদা অপলক নয়নে চাইলেও স্বামীর পানে। ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে, তোমার কাছে কারো চাওয়া পাওয়ার বা ভালো মন্দর বিচার করার মতো বোধ বুদ্ধি আছে? এটা ভেবে অবাক লাগছে। জীবনে একটা ভুল, একটা জেদ, একটাই আবদার ছিল আমার। সেই ভুল, জেদ আর আবদারের জন্য আজও পস্তাতে হচ্ছে আমাকে। এটাই যে কর্মফল। বলে বাইরে যেতে নিল রুবাইদা। যেতে যেতে বলে, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়ছি। বাড়িতে দুটো কাজের লোক থাকতেও আমাকে এই লোকের দায়িত্ব নিতে হয়। রুবাইদা চলে যেতেই মন খারাপের হাসিটা ফুটে উঠল জুনায়েদ সওদাগরের ঠোঁটে। যেটা চেয়েছিল সেটা পেয়েও যেন কিছুই পায়নি সে। বিকেলের দিকে বাড়িতে আসে ফালাক। জেহের তাকে পৌঁছে দিয়ে চলে গেছে। দেখতে পেল সওদাগর মহলের সামনে লোকের ভিড়। সবাই ওই জঙ্গলের দিকে যাচ্ছে। সবার চোখে মুখে আতঙ্ক। মর্জিনা এখনও স্কুলের পোশাক পরে আছে। সেও ওইদিকে ছুটে গেল। ফালাক মর্জিনার দিকে ছুটে গেল। কিছু দূর যেতেই দেখল সবাই জঙ্গলের দিকে না, জঙ্গলের উল্টো পিঠে কবরস্থানের দিকে যাচ্ছে। ফালাকও সেদিকে ছুট লাগালো। মর্জিনার থেকে 3-4 পা দূরে দেখতে পেল একটি কবর, যে কবরের মাটিগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশে আছে কিছু
স্বর্ণ, গোল গোল স্বর্ণ। দেখে অবাক হলো ঝুমঝুমপুর এলাকাবাসী। কবরের মাটিগুলো কিছুটা লাল পানি দিয়ে ভিজে আছে, বোঝা যাচ্ছে এখানে রক্ত ছিল। কিছুটা দূরে তাকাতেই ফালাক দেখল আজও একটি কুকুরের লাশ। দেখতে বেশ ভয়ানক লাগছে। ফালাক শুকনো ঢোক গিলতে থাকে। যে কবরের মাটিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই কবরের সামনে একটি স্ট্যান্ডে নাম লেখা ছিল মধুজা। তবে কে এই মধুজা জানে না ফালাক। ফালাকের ভাবনার মাঝেই মর্জিনার কথা কর্ণপাত হলো। মর্জিনা রুবাইদাকে উদ্দেশ্য করে বলে, ভাবির কবর কি এইভাবে খুঁড়লো কেন গিন্নিমা? মধুজার নামটিকে ভাবি বলার কারণে ক্ষিপ্ত হলো রুবাইদা। চোখ রক্তিম করে চাইল মর্জিনার পানে। মর্জিনা নীরব হয়ে যায়। পাশ থেকে এক বৃদ্ধ মহিলা এসে মর্জিনার মাথায় চাপড় মেরে বলে, ওই মেয়ে জুলফিকারের বউ হওয়ার যোগ্য না। তুই ওই মেয়েকে ভাবি বলে পুরানো ক্ষত উঠাস না। ফালাক বুঝলো এটা জুলফিকারের মৃত বউ, নাম মধুজা। ফালাকের গা ঘেঁষে দাঁড়িয়ে কবর দেখছে কিছু মহিলা। গ্রামের মানুষের আতঙ্ক বেশি, কিছু একটা হলেই ছুটে চলে আসে দেখতে। মহিলারা আশেপাশে দাঁড়িয়ে গুনগুন করে একে অপরকে বলে, দেখছো কবরের গায়ে কুকুরের রক্ত? আরেকজন মহিলা উত্তর দেয়, হয়তো মাইয়াডার আজাব হইতাছে। এই যে পাপ করছে তার আজাব তো হইবই। তাই তো, একটা বিয়ে করেছিল জুলফিকার সওদাগর, কত না আদর যত্ন করত। কি দরকার ছিল ঠকানোর? নিজে তো আজাব পেল, স্বামীটা পাগল হয়ে গেল। এমন মাইয়ার তো শাস্তি প্রাপ্য। হয়তো আজাব হইতাছে দেখা এমন অবস্থা কবরটার। ওদের কথার মাঝে তৃতীয় ব্যক্তি বলে, এই যদি হয় তাহলে কবরে স্বর্ণ কেন? এমনও তো হইতে পারে এখানে কিছু কাহিনী আছে। হয়তো মাইয়াডার আত্মা চারপাশে ঘুর ঘুর করছে। ভয়তে গা শিউরে উঠল ফালাকের। এমনকি অবাস্তব কিছু দেখলো, আবার শুনছে আত্মা ঘুরঘুর করে। এই সওদাগর মহলে প্রবেশ করে ধরে ভৌতিক আভাস পায় ফালাক। অতিরিক্ত কাঁপাকাঁপি করার ফলে হাতের ব্যাগটি নিচে পড়ে যায়। ফালাক ধীরে ধীরে অজ্ঞান হতে নেবে পেছনে থাকা মহিলারা চিল্লিয়ে উঠে ধরে নেয় ফালাককে। ওদের চিল্লাচিল্লি কর্ণপাত হতেই রুবাইদা পেছনে ঘুরে দেখল ফালাক অজ্ঞান হয়ে আছে। তাড়াতাড়ি করে ফালাককে বাসার ভেতরে এনে শুইয়ে দিল সবাই। অন্যদিকে রোহিণী ফালাকের অবস্থা দেখে এলাকার পরিচিত ডক্টরকে কল করে। গ্রামের লোকজন কবরের খবর পেতেই কল দিল পুলিশকে। হলরুমে বসে আছে সবাই, কারো মুখে কোনো কথা নেই। যে যার মতো নীরবতা পালন করতে ব্যস্ত। মর্জিনা স্কুল থেকে এসে গোসল করে একটু শুয়েছিল, কিছুই খায়নি দুপুরে। ভেবেছিল ফালাক কলেজ থেকে আসলে একসাথে খাবে। এখন ফালাকের যে অবস্থা তাতে তার খাওয়ার নামটাই মুখে আনা কষ্টকর। সবার দিকে তাকিয়ে পেটটা একটু দেখে নিল, মনে মনে বলে, দুঃখিত রে আমার অসহায় পেট। আমি যদি জানতাম আজ তোর এই অবস্থা হবে তাহলে তোর স্থান আমি খালি রাখতাম না। এই যে এখন ইঁদুরের বাচ্চার মতো করে পেটে কামড় মারতেছিস, এটা সহ্য হয় না আমার। প্রচুর ক্ষুধা লেগেছে মর্জিনার, তারপরও চুপ করে হলরুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। মাথাটাও কাজ করছে না এখন, কান্না আসবে আসবে ভাব। চুরি করে একবার রান্নাঘরে ঢুকতে চায়, ঠিক তখনই ফরিদা বলে ওঠে, এই মার্জিনা যা তো ডাক্তারের জন্য কিছু নাস্তা নিয়ে আয়। সুযোগ পেল যেন মর্জিনা। পেটের শান্তি তো সব শান্তি। খুশিতে যেই যেতে নেবে অমনি রোহিণী বলে, ডাক্তারের জন্য শুধু গ্রিন টি নিয়ে যাও, উনি ডায়েট করে। ফরিদা প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে? কাম অন আন্টি, আমি একজন সাইকিয়াট্রিস্ট। এই সূত্রে আমাকে ভিন্ন ডাক্তারের সাথে কনভারসেশনে থাকতে হয়। আর মিসেস আমাদের মেডিকেলের প্রথম দিকে ক্লাস নিতেন, হেলথ কনসিয়াস, তাই জানি আমি। এত বড় ডাক্তার এখন গ্রামের দিকেও আছে? এখন সরকারি চাকরি বেশি গ্রামের দিকেই থাকে। ডাক্তারদের জন্য শহর আর গ্রাম নেই। চিকিৎসা করতে হলে সব জায়গায় তাদের থাকতে হবে। ওদের কথার মাঝে ওখানে উপস্থিত হয় জাহানারা ও তার স্বামী সন্তানেরা। বাড়ির পরিস্থিতি শুনেছে প্লেনে থাকতেই। তাহের এসে সোফায় বসে মর্জিনাকে বলে, আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। হয়ে গেল। এখন একটু ভেবেছিল পানি গরম দিতে দিতে নিচে কিছু বিস্কিট খাবে, তাও সম্ভব হলো না। এই উটকো ঝামেলা বিপদের সময় আসে। কান্না কান্না মুখ নিয়ে মর্জিনা রান্নাঘরে ঢুকে পানি গরম দিল, আর অন্যদিকে চিনি পানি গোলাতে থাকে। এর মধ্যেই ডাক পড়ল জাহানারার। তিনি জোরে চিল্লিয়ে বলেন, শোন মর্জিনা, প্লেনে অনেক ঠান্ডা শরবত খেয়েছি,
সাথে এসি ছিল। তুই আমার জন্য আদা লেবু মিশ্রিত চা বানিয়ে দে। এতক্ষণ চুপ করে বসেছিল রুবাইদা, দুহাতে মুখ ঢেকে চুপ ছিল। এরা এসে ধরে এক একটা আবদার শুরু করেছে। কোথায় বাড়িতে একটা বিপদ দেখা দিল, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। হাত থেকে মুখ উঠিয়ে চ শব্দ করে তিনি নিজেও গেলেন রান্নাঘরে। মর্জিনা 2 গ্যাস চালু করে 2টা আলাদা হাঁড়িতে পানি দিল। এটা দেখে আরও বেশি রেগে গেল রুবাইদা। এসেই একটা গ্যাস বন্ধ করে বলে, বুদ্ধি কি হাঁটুর নিচে? এক হাঁড়িতে পানি গরম করে চা বানানো যায়। কিন্তু ডাক্তারের গ্রিন টি আর খালার লাল চা তো আলাদা। কপালে হাত রেখে রুবাইদা বলে, তোকে নিয়ে পারি না। আর তুই এইসব করছিস যে কিছু খেয়েছিস? না। চুপচাপ খাবার খা, এদিকটা আমি দেখছি। বাচ্চা অসহায় মেয়ে পেয়ে এরা কাজের নামিয়ে দেয়। নিজেরা নবাবজাদি এক একটা হাত পা থাকতে অর্ডার করবে, যেন সব চিন্তা তাদের মাথায়। কথাগুলো বিড়বিড় করে বলছিল রুবাইদা, যার কারণে কিছুই শ্রবণ হয়নি মর্জিনার। প্লেটে ভাত বাড়তে বাড়তে বলে, কিছু বললে গিন্নিমা? না, শোন, কেউ আলাদা গ্রিন টি আর লাল চা চাইলে আগে পানি ফুটিয়ে গ্রিন টি করে তারপরে ওই পাতিলে লাল চা বানাবি। এতে করে গ্যাস 2টাই কাজ করা লাগে না, আর হাঁড়ি 2টা মাখানো লাগে না। বুদ্ধি করে চল একটু, যাতে করে কাজ করতে চাপ মনে না হয়। একটু পর এগুলো তোকে আবার ধুতে হবে। মর্জিনা তরকারির কড়াইয়ে ঢাকনা উঠালো, দেখলো বেগুন দিয়ে ডিমসহ ইলিশ মাছ। এখানে প্রত্যেকের জন্য 1 পিস করে আছে। লেজের সাথে যে ছোট্ট পিস থাকে ওটা চামচে নিতেই রুবাইদা চামচ কেড়ে নিয়ে ভালো ডিমসহ মাছ দিল। তারপর চা আর শরবত ট্রেতে নিয়ে বাইরে চলে এলো। চোখ চিকচিক করছে মর্জিনার। মা না থাকলেও মায়ের ভালোবাসা পাচ্ছে সে। মা থাকলেও হয়তো আজ এত ভালো খাবার পেত না যতটা রুবাইদা দেয়। মর্জিনা খুব ভালো করে জানে এই ছোট্ট মাছের টুকরো রুবাইদা নিজে খাবে, বাকিদের ভালো ভালো মাছের পিস দেবে। সবার সামনে কঠোর সাজলেও রুবাইদার মতো মানুষ খুব কম আছে যে আত্মত্যাগ করে। চুপচাপ ভাত খেয়ে বাইরে আসলো মর্জিনা। হাত মুছতে মুছতে হলরুমে এসে দাঁড়ালো। রুবাইদা এক নজর দেখে নিল মর্জিনাকে, চোখের ইশারা দিল ফালাকের ঘরে যাওয়ার জন্য। রুবাইদা চলে যেতে নিলে দেখল তাহির তার দিকে তাকিয়ে আছে, হাতে শরবতের গ্লাস, ঠোঁটে বিশ্রী হাসি। মর্জিনার সাথে সাথে চলে যায় ফালাকের কাছে, দেখল সে শুয়ে আছে। গা এখন দুর্বল, তবে জ্ঞান ফিরেছে। ডাক্তার এখন গ্রিন টি হাতে নিয়ে একটু চুমুক দিচ্ছে, আবার রোহিণীর সাথে কথা বলছে। কিছু ওষুধের নাম লিখে চলে গেল ডাক্তার। ফালাক অজ্ঞান হয়েছে আবার, এটা শুনে শোরুম থেকে ছুটে আসলো জেহের। হলরুমে এসে দাঁড়াতেই অবাক হলো ইন্সপেক্টর লিমনকে দেখে। জেহেরের ক্লাসমেট সে। লিমনকে দেখে জেহের বলে, তুই এখানে? এই এলাকায় ইনভেস্টিগেশনের জন্য এসেছি। কিছু ইনভেস্টিগেশন? কবর খুঁড়ে স্বর্ণ পাওয়া গেছে, আবার সেই কবরে কুকুরের রক্ত। রহস্য তো কিছু একটা আছেই। ওহ কাম অন, এটা গ্রাম্য পরিবেশ। আমরা আলিশানে বাড়ি বানিয়ে থাকি মানে তো আর বাকি সবার কাছে বদলাবে না। রাত বেরোতে শিয়াল কুকুরের অনেক মারামারি হয়। কবরস্থান কাছাকাছি, হয়তো কবরের সাথে ওরা পা দিয়ে নাড়াচাড়া করছিল, তো এসব হয়েছে। তাহলে ওখানে স্বর্ণ আসলো কিভাবে? তোদের তো আলাদা স্বর্ণের শোরুম আছে, তবে সেখানে জুয়েলারি সেল হয়, ডাইরেক্ট সোনা তো সেল হয় না। লিমনের কথা শুনে জেহের তাকালো জুনায়েদ সওদাগরের দিকে। লিমন এই চাহনি দেখে সে নিজেও তাকালো সেদিকে। জুনায়েদ সওদাগরকে উদ্দেশ্য করে লিমন বলে, রহস্যের মাঝে কি আপনি লুকিয়ে আছেন মিস্টার জুনায়েদ সওদাগর? অদ্ভুত তো, আমার মৃত বৌমার কবর থেকে 2-1টা জিনিস বাজেভাবে পাওয়া গেছে। আমি কিভাবে এগুলো সম্পর্কে জানবো? জেহের তো আপনাকে দেখছে। দৃষ্টিকোণ থেকে যদি সব কিছু হাসিল হতো তাহলে একজন পুলিশের এত ধকল সহ্য করতে হতো না। মাথাটা হালকা নাড়িয়ে গলাটা ভাবনার ভঙ্গিতে করে লিমন বলে, বুঝতে পেরেছি, আপনারা আসলে মুখ ফুটে কিছু বলবেন না। যা করার আমাকেই করতে হবে। কি করবি তুই? রহস্যের উন্মোচন। এখানে রহস্য কোথা থেকে আসে? কথাটি বলে উঠে জাহানারা। লিমন ভ্রুকুসকে বলে, আপনি এত উত্তেজিত কেন ম্যাম? আমি তো আপনাকে টার্গেট করে কিছু বলিনি। বাই দ্য ওয়ে, যে কবর খোঁড়া হয়েছে এটা নাকি এই বাড়ির বড় ছেলে জুলফিকার সওদাগরের একমাত্র ভালোবাসার বউ ছিল। রুবাইদা দীর্ঘশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আমার ছেলে ওকে ভালোবেসে বিয়ে করে। মারা গেল কিভাবে? আসলে ও আর কিছু বলার আগে জুনায়েদ সওদাগর বলেন, আত্মহত্যা করেছে। কেন? প্রেমিক ধরা পড়েছিল তাই। পরে
ছেলে ওকে অস্বীকার করে, তাই ও আত্মহত্যা করে। আর এই আত্মহত্যা করে মারা যাওয়ার পরই জুলফিকার সওদাগর পাগল হয়ে গেল। হুম। ওদের কথার মাঝে ওখানে ফালাক উপস্থিত হয়। ফালাক এসে রুবাইদার পাশে দাঁড়ালো। পেছন পেছন এলো মর্ষিনা। রুবাইদা প্রশ্ন করে, তুই এখন এখানে কেন এসেছিস? ঘরে যা। কিন্তু বাধা দিল লিমন। প্রশ্ন করে, উনি কে? পুলিশ দেখে ফালাক একটু ঘাবড়ে যায়।